আজকে শেষ করার চেষ্টা করব দ্বিতীয় অধ্যায়টা। ম্যাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ঈদ মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে দিল্লি সালতানাতের ক্রমবর্তী ও পতনের কারণ মূল্যায়ন করো। সৈয়দ বংশ সম্পর্কে ব্যাখ্যা, খিজির খান সম্পর্কে ব্যাখ্যা, লুদি বংশ সম্পর্কে ব্যাখ্যা, ইব্রাহিম লুদি সম্পর্কে ব্যাখ্যা। সৃজনশীল প্রশ্ন। দিল্লি সালতানাতের ক্রমবর্তী ও পতনের কারণ মূল্যায়ন করো। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক স্বাধীন ও সার্বভৌম শাসক হিসেবে দিল্লি সিংহাসনে সুলতান পদে অধিষ্ঠিত হন। তার সিংহাসন আরোহণের মধ্য দিয়ে ভারতবর্ষে সুলতানি শাসন শুরু হয়। এরপর কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত দাসবংশ, জালালউদ্দিন খলজি কর্তৃক প্রতিষ্ঠিত খলজি বংশ, গিয়াসউদ্দিন তুগলক কর্তৃক প্রতিষ্ঠিত তুগলক বংশ, খিজির খান প্রতিষ্ঠিত সৈয়দ বংশ এবং বাহলুল লুদি প্রতিষ্ঠিত লুদি বংশ অর্থাৎ 5টি রাজবংশ সালতানাত যুগে শাসন করে। সুলতানি আমলে ভারতে মুসলিম আধিপত্য বিস্তার লাভ করে এবং দাক্ষিণাত্যের দ্বার সমুদ্র পর্যন্ত মুসলিম বিজয় ও অধিকার প্রতিষ্ঠা লাভ করে। 300 বছরেরও অধিক সময় রাজত্বের পর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির পরাজয়ের মধ্য দিয়ে দিল্লি সালতানাতের পতন ঘটে। প্রকৃতির বিধান অনুযায়ী উত্থান পতন অনিবার্য। দিল্লি সালতানাতের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হয়নি। তুগলক বংশের পতনের মধ্যে দিয়ে দিল্লি সালতানাতের ক্রমবর্তী ও পতন শুরু হয়। সৈয়দ বংশের শাসনামলে পতন আরও ত্বরান্বিত হয় এবং লুদি শাসনের অবসানের মধ্যে দিয়ে দিল্লি সালতানাতের পরিসমাপ্তি ঘটে। দিল্লি সালতানাতের পতনের বহুবিধ কারণ ঐতিহাসিকগণ লিপিবদ্ধ করেছেন। এক হলো প্রাকৃতিক কারণ। উত্থান ও পতন এইটি প্রাকৃতিক নিয়ম। ঐতিহাসিক ইবনে খালদুনের মতে কোনো রাজবংশের স্থায়িত্বকাল সাধারণত 100 বছর, তাই প্রাকৃতিক নিয়মেই তাদের পতন ঘটেছিল। 2. সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাব। দিল্লি সালতানাতের উত্তরাধিকারের সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও সুপ্রতিষ্ঠিত কোনো নীতিমালা ছিল না। শুধু সুলতান নয়, অভিজাত বর্গও উত্তরাধিকার এবং সুলতান মনোনয়নে বিশেষ ভূমিকা রাখতেন। রাজতান্ত্রিক ঐতিহ্য অনুসারে জ্যেষ্ঠ পুত্রের অধিকার সবসময় স্বীকৃতি পায়নি। ফলে সুলতানের বৃদ্ধাবস্থায় বা মৃত্যুর পর একাধিক পুত্র বা নিকট আত্মীয়দের মধ্যে সিংহাসনের দাবি নিয়ে দ্বন্দ্ব, গৃহবিবাদ, অন্তঃকলহ, বিদ্রোহ, বিশৃঙ্খলা ও হত্যাকাণ্ড সুলতানি যুগের শেষ দিকে মারাত্মক রূপ পরিগ্রহ করে, যা পরিণামে সুলতানি শাসনের ভিত্তিকে দুর্বল করে ফেলে। 3. প্রাদেশিক শাসনের দুর্বলতা। প্রাদেশিক শাসনকর্তাগণ ছিলেন নিজ নিজ প্রদেশের সর্বময় কর্তা। প্রাদেশিক সেনাবাহিনী ও রাজস্ব ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে ছিল। কেন্দ্রীয় শাসনের দুর্বলতা ও শিথিলতার সুযোগে প্রদেশপালগণ প্রায়ই স্বাধীনতা ঘোষণা করতেন। কেন্দ্রীয় সরকারের প্রতি প্রাদেশিক সরকারের আনুগত্যের অভাব এবং কেন্দ্র বিমুখী প্রবণতা দিল্লি সালতানাতের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। 4. সামরিক বাহিনীর দুর্বলতা।
দিল্লির সুলতানগণ প্রজাসাধারণের স্বাভাবিক আনুগত্য ও জাতীয়তাবোধের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে উপেক্ষা করে সামরিক শক্তির উপর অধিক গুরুত্ব আরোপ করেছিলেন। এর ফলে পরবর্তীকালে সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়লে বিশাল সাম্রাজ্যের বহু অংশে অরাজকতা দেখা দেয়, কারণ সামরিক বাহিনীর কর্মক্ষমতা ও শক্তিমত্তার উপর সাম্রাজ্যের স্থায়িত্ব বিষয়টি জড়িত ছিল। কেননা ফিরোজ শাহ তুগলকের সময় জাগির প্রথার পুনঃপ্রবর্তন সহ সেনাবাহিনীতে বংশানুক্রমিক নিয়োগ নীতি গ্রহণের ফলে সেনাবাহিনী দুর্বল ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং সীমান্ত এলাকার অরক্ষিত অবস্থা সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। ৫. নৈতিক অধঃপতন। পরবর্তী দুর্বল সুলতানগণের এবং অভিজাত শ্রেণীর নৈতিক অবনতি, মদ্যপান, বিলাসপ্রিয়তা এবং ব্যাপক দুর্নীতি সাম্রাজ্যের ভিত্তিমূলকে দুর্বল করে দেয়। ৬. ধর্মনিরপেক্ষতার অভাব। অধিকাংশ সুলতানই ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থার পরিবর্তে ধর্মান্ধতা ও সংকীর্ণ মনোভাবের পরিচয় দিয়েছিলেন। ফলে সাম্রাজ্যে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ অমুসলমানগণ সকল সময়ই দিল্লি সালতানাতের ধ্বংস ও পতন কামনা করত। ৭. সাম্রাজ্যের বিশালতা। সমগ্র উত্তর ও দক্ষিণ ভারতের অনেক অঞ্চল দিল্লি সালতানাতের অধীন ছিল। এত বড় সাম্রাজ্য শুধু যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার অসুবিধার কারণে প্রত্যন্ত এলাকার বাংলা ও দাক্ষিণাত্যের বিভিন্ন অঞ্চলের শাসনকর্তাগণ প্রায়ই বিদ্রোহ ঘোষণা ও অরাজকতার সৃষ্টি করত। বেশিরভাগ ক্ষেত্রেই এই সকল বিদ্রোহ দমন সুলতানদের পক্ষে সম্ভবপর হয়নি, তাই সাম্রাজ্যের বা রাজ্যের বিশালতাও সালতানাত পতনের অন্যতম কারণ ছিল। হিন্দুদের বিরোধিতা। উত্তর ভারতের রাজপুতগণ এবং দক্ষিণ ভারতের হিন্দুগণ সুযোগ পেলেই দিল্লির সুলতানদের বিরোধিতা করতে মোটেই দ্বিধাবোধ করত না। সালতানাত যুগে রাজ্যের উচ্চপদে নিয়োজিত হলেও এবং স্বাধীনভাবে স্ব ধর্ম প্রতিপালন করার সুযোগ লাভ করলেও হিন্দু সম্প্রদায় মুসলমান শাসকগণকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। কারণ মুসলমানরা ছিল কি বিদেশি, এই জন্য তারা কি মুসলমান শাসকদের হিন্দুরা কখনো মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। তাদের প্রতিরোধ ও বিরোধিতা দিল্লি সালতানাতের পতনের অন্যতম কারণ ছিল। সামন্ত প্রথার কুফল। দিল্লি সালতানাতের ক্ষয়িষ্ণু সামন্ত ব্যবস্থা এর পতনের অন্যতম কারণ ছিল। সমগ্র সাম্রাজ্যকে ক্ষমতালিপ্স শাসনকর্তাদের অধীনে অসংখ্য জায়গির বিভক্ত করার ফলে কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে সালতানাতের সার্বভৌমত্ব সংকুচিত হয়ে পড়ে। এখানে সামন্ত প্রথা হচ্ছে যেটা হলো যে সামন্ত প্রথা অনেকটা জায়গির প্রথার মতোই, যেখানে তাদের কি একটা জেলার বা প্রদেশের শাসনকর্তাকে জমি দিয়ে বলা হতো যে এই এলাকার শাসনকর্তাকে পরিচালনা করবে, যাকে ওই এলাকার প্রদেশপাল নিয়োগ করা হয়েছে বা গভর্নর নিয়োগ করা হয়েছে, তারাই পরবর্তী সময় কি সামন্ত শাসক হয়ে দাঁড়ায় এবং তাদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা ছিল সামন্ত শাসন ব্যবস্থা। অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব। সুলতানি যুগে শাসকরা অভিজাতদের উপর নির্ভরশীল ছিল। সুলতানগণ নিজ স্বার্থেই তুর্কি, অতুর্কি ও স্থানীয় অভিজাতদের দরবারে প্রতিষ্ঠা করতেন। সামরিক ও বেসামরিক উচ্চ পদে তাদের নিয়োগ দেওয়া হতো। এভাবে অভিজাততন্ত্র দিল্লি সালতানাতের সহায়ক শক্তিতে পরিণত হয়। সুলতানি যুগের শেষ পর্বে এই অভিজাত শ্রেণীর মধ্যেও
সংকট তৈরি হয়। ক্ষমতার প্রশ্নে অভিজাত শ্রেণীর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত সালতানাতের পতনকে ধাবিত করেছিল। ক্রীতদাস প্রথার প্রতিক্রিয়া। রাজনৈতিক উদ্দেশ্যে সুলতানদের ক্রীতদাস পালন এবং তাদের সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ক্রীতদাসদের প্রতিপত্তি বৃদ্ধি পায়। বিশাল ক্রীতদাস প্রতিপালনে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয় এবং এদের ক্ষমতা দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঘটনা দিল্লি সালতানাতের সংহতির উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। কেন্দ্রীয় শাসনের শৈথিল্য। কেন্দ্রীয় শাসনের শৈথিল্য দিল্লি সালতানাতের পতনের অন্যতম কারণ ছিল। বিশাল দিল্লি সালতানাতের প্রদেশগুলোর উপর কেন্দ্রীয় শাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জরুরি ছিল, কিন্তু দীর্ঘ সুলতানি শাসনের ইতিহাসে সুলতান গিয়াসউদ্দিন বলবন, সুলতান আলাউদ্দিন খলজি, সুলতান ইলতুৎমিশ প্রমুখ কয়েকজন ছাড়া আর কোনো শাসক এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে পারেননি। শিয়াদের বিরোধিতা ও ধর্মনিরপেক্ষতার অভাব। এমনকি শিয়া মুসলিম সম্প্রদায়ও তাদের অবিচারের শিকার হয়েছিল। সুন্নি শাসনে নিজেদের ন্যায্য অধিকার না পাওয়ার অভিযোগে ভারতের শিয়া মুসলমানরাও সুলতানি শাসনের বিরোধিতা করে। এছাড়া অধিকাংশ সুলতানি ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থার পরিবর্তে ধর্মান্ততা ও সংকীর্ণ মনোভাবের পরিচয় দিয়েছিলেন, যা ফলে সাম্রাজ্যে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ অমুসলমানগণ সকল সময়ই দিল্লি সালতানাতের ধ্বংস ও পতনকে ত্বরান্বিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 14 মুহাম্মদ বিন তুগলক ও ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব। ঐতিহাসিকদের মতে সুলতান মুহাম্মদ বিন তুগলকের ভ্রান্ত নীতি বা ভুল নীতি ও সুলতান ফিরোজ শাহ তুগলকের দুর্বল শাসন সালতানাতের পতনে আংশিক ভূমিকা রাখে। মুহাম্মদ বিন তুগলকের অপরিণামদর্শী মহাপরিকল্পনা সাম্রাজ্যকে রাজনৈতিক ও আর্থিকভাবে দুর্বল করে দেয়। অন্যদিকে ফিরোজ শাহ তুগলকের জাগির প্রথার পুনঃপ্রবর্তন, উত্তরাধিকার সূত্রে সামরিক পদ লাভ, ক্রীতদাসদের প্রতি অধিক দুর্বলতা ইত্যাদি সালতানাতের পতনকে ত্বরান্বিত করে। ঐতিহাসিক ত্রিপাঠী বলেন, ইতিহাসের নির্মম পরিহাস এই যে পরে তোমরা একটা কমা দিও, যেসব গুণাবলী ফিরোজকে জনপ্রিয় করে তুলেছিল সেগুলোই দিল্লি সালতানাতের অস্তিত্ব দুর্বল করে ফেলেছিল। ইতিহাসের উপরে ইনভার্টেড কমা দিবে, আর দুর্বল করে ফেলেছিল দাড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। 15 নৈতিক অবক্ষয়। দিল্লি সালতানাতের শেষ পর্বের অধিকাংশ সুলতান, এমনকি অভিজাতগণও রাজ্য শাসন অপেক্ষা বিলাসব্যসনে বেশি মত্ত থাকতেন। অতিরিক্ত মদ্যপান, ব্যভিচার ও দুর্নীতি তাদের স্বাভাবিক কর্মক্ষমতাকে নষ্ট করে দিয়েছিল। ফলে তারা সাম্রাজ্যের সুশাসন এবং এর সংহতি ধরে রাখতে ব্যর্থ হন। এটিও দিল্লি সাম্রাজ্যের পতনের জন্য অন্যতম কারণ ছিল। এই কারণগুলো হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত কারণগুলো হচ্ছে কি অভ্যন্তরীণ কারণ, আর 16 নাম্বার থেকে যেটা হচ্ছে বৈদেশিক আক্রমণ, এলো বহি আক্রমণ। বৈদেশিক আক্রমণ বা বহি আক্রমণ। 1. মুঘল আক্রমণ। সূচনা লগ্ন থেকে সমাপ্তিকাল পর্যন্ত দিল্লি সালতানাতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল দিয়ে মুঘলরা বারবার ভারতে আক্রমণ করেছে। তাদের আক্রমণে অনেক জনপদ ধ্বংস হয়েছে এবং লুণ্ঠনে আর্থিক ক্ষতি হয়েছে ব্যাপক। তাছাড়া মঙ্গল
আক্রমণের ভয়ে সুলতানরা সর্বদা ব্যস্ত থাকতেন, যার জন্য তারা সাম্রাজ্য ছেড়ে কোথাও যেতেন না। তারা সাম্রাজ্যের আভ্যন্তরীণ সুশাসন প্রতিষ্ঠা ও সালতানাতকে সুদৃঢ় ও সুসংহত করার কাজে এই মুঘল আক্রমণের জন্য তারা পুরোপুরি আত্মনিয়োগ করতে পারেননি। এর আগে আমরা একটা বলেছিলাম যে মঙ্গলরা ছিল কি দিল্লি সালতানাতের জন্য একটা ত্রাস সৃষ্টিকারী। কারা ছিল? মঙ্গলরা। মঙ্গল পয়েন্টটা তোমরা অনুধাবনের জন্য ভালো করে পড়বে। তৈমুর লঙ্গের ভারত আক্রমণ। দিল্লি সালতানাতের অস্তিত্ব যখন বিপন্ন, তখন 1398 থেকে 1393 খ্রিস্টাব্দে বিশ্ববিজয়ী বীর আমির তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন। তিনি দিল্লির 1 লক্ষ অধিবাসীকে নির্মমভাবে হত্যা করেন এবং অপরিমেয় ধনসম্পদ লুণ্ঠন করে সমরকন্দে প্রত্যাবর্তন করেন। তৈমুর লঙ্গের নৃশংস হত্যাযজ্ঞ ও লুণ্ঠন দিল্লি সালতানাতের রাজনৈতিক অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়। তার আক্রমণের ফলে রাজ্যে ব্যাপক অরাজকতা দেখা দেয় এবং অধিকাংশ প্রাদেশিক সরকারি স্বাধীনতা ঘোষণা করে। তৈমুর লঙ্গের সর্বগ্রাসী আক্রমণে দিল্লি সালতানাতের শক্তি নিঃশেষিত হয়। দিল্লি সালতানাতের পতনের বিষয়টি শুধু সময়ের ব্যাপারে পরিণত হয়। তোমরা 1398 1399 নিচে দাগ দিবে। তারপরে তিনি দিল্লির 1 লক্ষ অধিবাসীকে নির্মমভাবে হত্যা করেন, এ নিচে দাগ দিবে। তারপর অপরিমেয় ধনসম্পদ লুণ্ঠন করে সমরকন্দে প্রত্যাবর্তন করেন, এখানে দাগ দিবে। এই জন্য যে তিনি কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করলো? 1398 খ্রিস্টাব্দে, 1 বছর 1393। আর দিল্লির কত লক্ষ অধিবাসীকে হত্যা করলো? 1 লক্ষ। আবার দিল্লি থেকে তিনি কোথায় ফিরে গেলেন? সমরকন্দে ফিরে গেলেন, দাগ দিও। বাবরের আক্রমণ ও সালতানাতের পতন। লুদি বংশের এবং দিল্লি সালতানাতের শেষ সুলতান ইব্রাহিম লুদির প্রশাসনিক দুর্বলতা, তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও আফগান আমিরদের ক্ষমতা ও প্রতিপত্তি খর্ব করার প্রচেষ্টায় স্বার্থান্বেষী অভিজাতবর্গ সুলতানের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল। এ অবস্থায় পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লুদি ও দিল্লির সিংহাসনের প্রত্যাশী আলম খান লুদি কাবুল অধিপতি বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান। গৃহদাহে জর্জরিত দিল্লি সালতানাতে তদানীন্তন পরিস্থিতিতে ভাগ্যান্বেষী বাবর সাফল্যের নিশ্চিত সম্ভাবনা দেখতে পান। কাজেই অসন্তুষ্ট অভিজাতদের আমন্ত্রণ সানন্দ চিত্তে গ্রহণ করেন বাবর। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লুদিকে পরাজিত করেন। এর ফলে ভারতে তথা দিল্লি সালতানাতের চূড়ান্ত পতন ঘটে এবং দিল্লি সালতানাতের ধ্বংসাবশেষের উপর মুঘল সাম্রাজ্যের ও শাসনের ভিত্তি স্থাপিত হয়। তোমরা লুদি বংশের এবং দিল্লি সালতানাতের শেষ সুলতান ইব্রাহিম লুদি এর নিচে দাগ দিবে, আন্ডারলাইন করবে। তারপরে আমন্ত্রণ জানিয়েছিল কে কে? দৌলত খান লুদি, আলম খান লুদি, এখানে আন্ডারলাইন করবে তোমরা। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হলো? 1526, এখানে আন্ডারলাইন করবে। তাহলে দিল্লি সালতানাতের পতন হলো কত খ্রিস্টাব্দে? 1526। এবং দিল্লি সালতানাতের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লুদি, এবং লুদি বংশেরও শেষ সুলতান ছিলেন কে? ইব্রাহিম লুদি। সৈয়দ বংশ। সৈয়দ বংশের শাসনকাল 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত। সৈয়দ বংশ। সৈয়দ বংশ সম্পর্কে ব্যাখ্যা। মাহমুদ তুগলকের মৃত্যুর পর
আমির উমরাগণ অমাত্য দৌলত খান লুদিকে সিংহাসনে বসান। 1414 খ্রিস্টাব্দে তৈমুরের প্রতিনিধি মুলতানে শাসনকর্তা খিজির খান কর্তৃক দৌলত খানের পরাজয় ও দিল্লি দখলের মাধ্যমে ভারত উপমহাদেশে আরেকটি নতুন রাজবংশের প্রতিষ্ঠা হয়। ইতিহাসে এটি সৈয়দ বংশ নামে পরিচিত। সৈয়দ বংশ দিল্লি সালতানাতের চতুর্থ রাজবংশ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। খিজির খানের দাবি মতে তার পূর্বপুরুষগণ ছিলেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তাই তার প্রতিষ্ঠিত রাজবংশের নামকরণ করা হয় সৈয়দ বংশ। তবে এ ব্যাপারে ভিন্ন মতও রয়েছে। ঐতিহাসিকদের কেউ কেউ মনে করেন খিজির খানের পূর্বপুরুষদের আদি নিবাস আরবে হলেও তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ছিলেন কিনা এ বিষয়ে নিশ্চিত তথ্য প্রমাণ নেই। ঐতিহাসিকদের মতে নিজেদের মর্যাদা বৃদ্ধি এবং জনগণের আনুগত্য ও শ্রদ্ধা অর্জনের উদ্দেশ্যে খিজির খান নিজেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বলে দাবি করেছিলেন। 1414 খ্রিস্টাব্দ হতে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বংশের 4 জন শাসক দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন। যা হোক, এই বংশটি প্রায় 37 বছর ভারতবর্ষ শাসন করে। খিজির খানের শাসনকাল 1414 থেকে 1421 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় শাসক মুবারক শাহ শাসনকাল 1421 থেকে 1434 খ্রিস্টাব্দ পর্যন্ত। মুহাম্মদ শাহ শাসনকাল 1434 থেকে 1445 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আলাউদ্দিন আলম শাহ শাসনকাল 1445 থেকে 1451 খ্রিস্টাব্দ। এখানে তোমরা যে তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন, মাহমুদ তুগলকের নিচে তোমরা দাগ দিবে। তারপরে খিজির খান কত খ্রিস্টাব্দে তৈমুরের প্রতিনিধি হিসেবে মুলতানের শাসনকর্তা নিয়োজিত হন? 1414 খ্রিস্টাব্দে। এই লাইনটা আন্ডারলাইন করবে। তারপরে সৈয়দ বংশ দিল্লি সালতানাতের চতুর্থ রাজবংশ আন্ডারলাইন করবে। এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। এই লাইনের নিচে আন্ডারলাইন করবে। তারপরে খিজির খানের বংশধর পদ্মেশ্বরের বংশধর বলে দাবি করত। এই লাইনটা আন্ডারলাইন করবে। আর 4 জন শাসকের নাম বলে দিয়েছি, সেগুলো আন্ডারলাইন করবে। আর এই বংশ কত বছর রাজত্ব করেছিল? 37 বছর। এটা নিচেও তোমরা আন্ডারলাইন করবে। অনুধাবন, জ্ঞান এবং প্রয়োগ, উচ্চতর দক্ষতা সব প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো লাগবে। খিজির খান, এটা তোমাদের সৈয়দ বংশের যে প্রতিষ্ঠাতা সেই ব্যক্তি, উনি হচ্ছেন খিজির খান। তার সম্পর্কে ব্যাখ্যা। খিজির খান ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা এবং এই বংশের শ্রেষ্ঠ ও সফল শাসক। তিনি ছিলেন আরব গোষ্ঠীর লোক। খিজির খান নিজেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বলে দাবি করতেন। শৈশবে তিনি মুলতানের শাসনকর্তা মালিক নাসির উল মুলকের তত্ত্বাবধানে লালিত পালিত হন। পরবর্তীকালে নিজ প্রতিভা বলে ফিরোজ শাহ তুগলকের শাসনামলে মুলতানের জায়গিদারি লাভ করেন। তৈমুরলংয়ের ভারত অভিযানকালে খিজির খান তাকে সাহায্য করায় তার অনুগ্রহ লাভ করেন। বিনিময়ে তৈমুরলং ভারতবর্ষ ত্যাগের প্রাক্কালে খিজির খানকে মুলতান, দিল্লি ও দীপালপুরে শাসনকর্তা নিয়োগ করেন। খিজির খান উচ্চাভিলাষী ছিলেন। তিনি ক্রমে দিল্লির সিংহাসন প্রত্যাশী হয়ে ওঠেন। 1413 খ্রিস্টাব্দে তুগলক বংশের শেষ সুলতান নাসিরউদ্দিন মাহমুদের মৃত্যুর পর উদ্ভূত অরাজক পরিস্থিতিতে খিজির খান 1414 খ্রিস্টাব্দে দিল্লি অবরোধ করেন এবং সভাসদ দ্বারা ক্ষমতাপ্রাপ্ত দৌলত খানকে পরাজিত করে দিল্লি অধিকার করেন। এর মধ্য দিয়ে তুগলক শাসনের অবসান ঘটে এবং সৈয়দ বংশের গোড়াপত্তন হয়। এখানে এই লাইনটা তোমরা আন্ডারলাইন করবে যে তুগলক বংশের পতন হলো কবে, এটা আর হলো
সৈয়দ বংশের গোড়াপত্তন 1414 খ্রিস্টাব্দের খেয়াল রেখো। খিজির খান প্রথমে তৈমুর লং এবং পরে তার পুত্র শাহরুখের প্রতিনিধি হিসাবে রাজ্য শাসন করতেন। খিজির খান 7 বছর দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। এই সময় তিনি স্বাধীনভাবে রাজ্য শাসন করলেও নিজে সুলতান বা কোনো রাজকীয় উপাধি গ্রহণ করেননি। শুধু রায়ত-ই-আলা বা মসনদ-ই-আলা নিয়েই সন্তুষ্ট ছিলেন। এছাড়া খিজির খান সালতানাতের ঐক্য ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্য বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালান। খিজির খান তার সুযোগ্য প্রধানমন্ত্রী তাজুল মুলকের সহায়তায় রাজপুত রাজ্য কাটেহার ও এটুয়া সহ খোর, কাম্পিল, গোয়ালিয়র, মেওয়াট প্রভৃতি অঞ্চলের বিদ্রোহী জমিদারগণের বিরুদ্ধে কয়েকটি সফল অভিযান প্রেরণ করেন। তবে ঐতিহাসিকগণের মতে খিজির খানের আধিপত্য কেবল দিল্লি, দুয়াব ও পাঞ্জাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। খিজির খান ছিলেন বিনয়ী, ধার্মিক, দয়ালু, ন্যায়পরায়ণ ও প্রজাকল্যাণকামী শাসক। সাম্রাজ্যে রাজনৈতিক স্থিতিশীলতা আনার সংগ্রামে তিনি লিপ্ত ছিলেন। ঐতিহাসিক ফিরিস্তা বলেন, খিজির খান ছিলেন একজন মহান ও বিজ্ঞ শাসক। তিনি ছিলেন দয়ালু এবং সর্বদা ওয়াদা রক্ষাকারী। খিজির খানের উপর থেকে ইনভার্টেড কমা দিবে, আর সর্বদা ওয়াদা রক্ষাকারী দাড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। 1421 খ্রিস্টাব্দে খিজির খান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর প্রজাগণ 3 দিন ধরে শোক পালন করেন। খিজির খান কর্তৃক 1414 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সৈয়দ বংশ প্রায় 37 বছর পর্যন্ত দিল্লির শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল। সৈয়দ বংশের শেষ শাসক আলম শাহ আয়েশ ও বিলাসিতায় গা ভাসিয়ে দিলে এই সুযোগে বাহলুল লোদি সৈয়দ বংশের পতন ঘটান। তোমরা এই খিজির খান ছিলেন কি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, এটা আন্ডারলাইন করবে। তিনি কোন আরব গোষ্ঠীর লোক ছিলেন, এর নিচে আন্ডারলাইন করবে। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন, এর নিচে আন্ডারলাইন করবে। তারপরে মুলতানের শাসনকর্তার নাম কি ছিল? মালিক নাসিরুল মুলক, এর নিচে আন্ডারলাইন করবে। তারপরে তিনি কাকে সাহায্য করেছিলেন? তৈমুর লংকে, এটা আন্ডারলাইন করবে। বিনিময়ে তৈমুর লং ভারতবর্ষ ত্যাগের প্রাক্কালে খিজির খানকে মুলতান, দিল্লি ও দিপালপুরের শাসনকর্তা নিয়োগ করেন, এর নিচে আন্ডারলাইন করবে। তারপর তিনি কি উপাধি নিয়েছিলেন? রায়তি আলা বা মসনদি আলা, আন্ডারলাইন করবে। লুদি বংশ। লুদি বংশের শাসনকাল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। লুদি বংশ সম্পর্কে ব্যাখ্যা। 1451 খ্রিস্টাব্দে দিল্লিতে সৈয়দ বংশের শাসনের অবসান ও পতন ঘটিয়ে লুদি বংশ প্রতিষ্ঠিত হয়। লুদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাহলুল লুদি। তার প্রতিষ্ঠিত রাজবংশ লুদি বংশ নামে ইতিহাসে পরিচিত। লুদি সুলতানগণ আফগান বা পাঠান বংশের লোক ছিলেন। এ যাবৎ দিল্লি সালতানাতে যেসব সুলতানরা শাসন করেছেন তারা ছিল হয় খাঁটি তুর্কি, না হয় মিশ্র তুর্কি বংশোদ্ভূত। একমাত্র লুদিরাই ছিল অতুর্কি আফগান। লুদিরা ছিল আফগান সুন্নি মুসলমান। জাতিগত দিক থেকে বিচার করলে তুর্কিদের সাথে আফগানদের অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। তবে আফগান লুদিরা ছিল উপদলের শাহখেল শাখার লোক। এ বংশের 3 জন শাসক
বাহলাল লোদি, সিকান্দর লোদি এবং ইব্রাহিম লোদি প্রায় ৭৫ বছর শাসনকার্য পরিচালনা করেন। ১৫২৬ সালে এ বংশের সর্বশেষ শাসক সুলতান ইব্রাহিম লোদি ও মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের নিকট পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হন। এই পরাজয়ের মধ্য দিয়ে ভারতে লোদি বংশের এবং দিল্লি সালতানাতের পতন ঘটে। অবশ্য পরবর্তী পর্যায়ে দিল্লিতে সুর নামে অপর একটি আফগান বংশ আধিপত্য বিস্তার লাভ করেছিল। তবে স্থায়িত্বের দিক থেকে বিবেচনা করলে লোদি শাসন যেমন দীর্ঘস্থায়ী হয়েছিল, তেমনি গুণ বিচারেও এ বংশের শাসন সৈয়দ বংশের তুলনায় জনসাধারণের কাছে অধিকতর গ্রহণযোগ্যতা লাভ করেছিল। ইব্রাহিম লোদি সম্পর্কে ব্যাখ্যা: পিতা সিকান্দর লোদির মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিম লোদি দিল্লির অভিজাতবর্গের ব্যাপক সমর্থন নিয়ে ১৭৫৭ খ্রিস্টাব্দের ২১শে নভেম্বর ইব্রাহিম শাহ উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন লোদি বংশের এবং দিল্লি সালতানাতের শেষ শাসক এবং সুলতান। বিভিন্ন পর্যায়ে মোকাবেলা এবং সুলতানের গৃহীত ব্যবস্থা। ইব্রাহিম লোদির সিংহাসনে আরোহণের অব্যাহতি পরেই অভিজাতবর্গের একটি দল মুলতানে সুলতানের সার্বভৌমত্ব অস্বীকার করে তার কনিষ্ঠ ভ্রাতা জালাল খান লোদিকে স্বাধীন সুলতান হিসাবে জৌনপুরের সিংহাসনে অধিষ্ঠিত করেন। কারণ ইব্রাহিম লোদি পিতা সিকান্দর লোদির মতো ন্যায়বান শাসক ছিলেন না। উগ্র স্বভাব, অনুদার মনোভাবের পরে অসন্তুষ্ট আফগান অভিজাতদের একদল সাম্রাজ্য বিভক্ত করে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। ইব্রাহিম লোদি প্রভাবশালী অভিজাত ফতেহ খান এবং খান জাহানের সহায়তায় পরিস্থিতি মোকাবেলা করেন। ইব্রাহিম লোদি হায়বাত খানকে তার ভ্রাতা জালালের বিরুদ্ধে প্রেরণ করলে কালপিতে পরাজিত হয়ে জালাল খান লোদি প্রথমে আগ্রা এবং পরে গোয়ালিয়র ও মালব হয়ে হানসিতে আশ্রয় নেন। ফলে দ্বৈত শাসনের অবসান ঘটে। জেলখানায় জালাল খানকে হত্যা করা হয়। জালাল খানের আশ্রয় দেওয়ার অপরাধে ইব্রাহিম লোদি গোয়ালিয়রের আক্রমণ করেন ও দখল করেন। তিনি মেবারের রাজপুত রাজা রাণা সংগ্রাম সিংয়ের বিরুদ্ধে এক বিরাট বাহিনী প্রেরণ করলেও মেবার দখলের চেষ্টা ব্যর্থ হয়। ইব্রাহিম লোদির একনায়কত্ব ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রভাবশালী আফগান অভিজাতগণ সংঘবদ্ধ হন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দরিয়া খান, খানি জাহান লোদি এবং হুসেন খান কারমালি। এগুলো একটু দাগ দিও, নিচে আন্ডারলাইন করো। তবে অভিজাতদের প্রভাব হ্রাস ও ক্ষমতাহীন করায় সুলতানের এ নীতি শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ইব্রাহিম লোদির উদ্ধত ব্যবহার ও কঠোর নীতিতে বিরক্ত হয়ে আফগান অভিজাতবর্গ সময় সুযোগ মতো বিদ্রোহ ও স্বাধীনতা ঘোষণা করতে থাকেন। বিহারের শাসনকর্তা দরিয়া খান লোহানী সরাসরি স্বাধীনতা ঘোষণা করেন। দরিয়া খানের পুত্র বাহাদুর খান সুলতান মুহাম্মদ শাহ উপাধি ধারণ করেন। পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদির পুত্র দিলওয়ার খান লোদি দিল্লিতে সুলতান ইব্রাহিম লোদির নিকট অপমানিত হলে দৌলত খান লোদি ক্ষুব্ধ হন এবং কাবুল অধিপতি বাবরকে দিল্লি আক্রমণের আমন্ত্রণ জানান। স্ব উদ্দেশ্য চরিতার্থ করতে ইব্রাহিম লোদির পিতব্য আলম খান এবং রাজপুত রাণা সংগ্রাম সিংহ বাবরকে ভারত আক্রমণ করার আমন্ত্রণ দেন। এই লাইনগুলো আন্ডারলাইন করবে। পানিপথের প্রথম যুদ্ধ ও লোদি বংশের পতন, অর্থাৎ দিল্লি সালতানাতের পতন। ভারতের প্রতি বাবরের রুদ্ধ দৃষ্টি ছিল, কাজেই দৌলত খান লোদি ও আলম খানের আমন্ত্রণ সানন্দচিত্তে গ্রহণ করেন। সুযোগের সদ্ব্যবহার করে বাবর ভারত আক্রমণ করেন। ১৫২৬ খ্রিস্টাব্দের ২০শে এপ্রিল দিল্লির সন্নিকটে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের নেতৃত্বাধীন মুঘল বাহিনীর কাছে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন। ফলে বাবর দিল্লির সিংহাসন অধিকার করেন। এর ফলে ভারতবর্ষে শুধু লোদি বংশের অবসান ঘটেনি, বরং দিল্লি সালতানাতেরও চূড়ান্ত পতন ঘটে এবং ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। এই উদ্দীপকটা দেখাও। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কি ছিল? নসরত খান।
তোমাদের কোনো জিজ্ঞেস করা থাকলে, তোমরা কোশ্চেন করা থাকলে তোমরা অবশ্যই কোশ্চেন করতে পারো। প্রিয় ছাত্রছাত্রীরা আমার, তোমাদের কিছু জানা থাকলে, কোনো কোশ্চেন করা থাকলে আমাকে তোমরা কোশ্চেন করো, জেনে নাও, কি জানতে চাও বলো। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? নাজমুল, আনোয়ার, মেয়েরা তোমাদের কোনো কোশ্চেন করার থাকলে, ছেলেরা কোনো কোশ্চেন করার থাকলে বলো। আছে? প্রিয় ছাত্রছাত্রীরা আমার, সৃজনশীলের উদ্দীপক প্রশ্নটা দিয়েছি, তোমরা এটা খুব ভালো করে পড়বে, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন এটা। এই প্রশ্নের যেটা প্রশ্ন দিয়েছি এটা আব্বাসীয় বংশে কাজে লাগবে, সেই জন্য তোমরা এটা প্রথম পত্রের আব্বাসীয় বংশ যেটা, সেই উদ্দীপকের প্রশ্নটাও তোমরা ভালো করে শিখে ফেলবে। এখানে আব্বাসীয় খিলাফতের প্রশ্নের উত্তর আছে, সেই জন্য আমি সবসময় বলি ইতিহাসের প্রশ্ন অনেক সময় উত্তর, আবার উত্তরও অনেক সময় প্রশ্ন হয়। সেই জন্য তোমরা এই সৃজনশীল প্রশ্নের প্রশ্নটা খুব ভালো করে শিখবে, কারণ এই প্রশ্নটা কোথায় লাগবে তোমাদের প্রথম পত্র আব্বাসী খিলাফত থেকে। এর এক্সাম্পল হিসাবে তোমাদেরকে হিসাবে নেওয়া হয়েছে, সেটা তোমরা খুব ভালো করে পড়বে। তোমাদের আর কিছু জানা আছে? এই ক এর উত্তরটা আমি বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কি ছিল? নসরত খান। ন দন্তাস বয়শূন্যর ত, নসরত খান। আর আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য বিজয় আমি পড়িয়েছি, দুইটাই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আলাউদ্দিন খলজির চ্যাপ্টার, একটা হচ্ছে তার সাম্রাজ্য বিস্তার, যখন বলবো তখন দুইটা অংশ আসবে, একটা হচ্ছে তোমার উত্তর ভারত বিজয়, একটা হচ্ছে দক্ষিণ ভারত বিজয়। আমরা উত্তর ভারতটা বেশি লিখবো, দক্ষিণ ভারতটা একটু কম, কিন্তু দুইটা মিলেই কি হবে সাম্রাজ্য বিস্তার বা রাজ্য বিস্তার বা রাজ্য সম্প্রসারণের প্রশ্ন আলাউদ্দিন খলজির। আর দাক্ষিণাত্য বিজয়টা লিখে করে দিয়েছি সুন্দর করে, সবই কিন্তু নোট আকারে গুছিয়ে দেওয়া হচ্ছে, এগুলো খুব যত্ন করে পড়বে, এটা করে নিবে। আর হচ্ছে তোমাদের